আপনি প্রথমবার বলছেন আপনি স্বরূপ বিশ্বাসের পত্নী, স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, দুর্দণ্ড প্রতাপ নেতা, টলিগঞ্জ থেকে তিনি পরাজিত হয়েছেন। এবার তার ভাই, তার স্ত্রী জুই বিশ্বাস, আপনি তৃণমূলের কাউন্সিলরও বটে, যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু যেটা আপনি আজকে দর্শকদেরকে বলছেন সেটা আন্ডারলাইন করা প্রয়োজন যে স্বরূপ বিশ্বাসের সাথে আপনার মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে, যদিও লিগ্যাল প্রসেসটি এখনো চলছে এবং সেটি এখনো শেষ হয়নি এবং আপনি একসাথে থাকেন না সেটা আপনি জানাচ্ছেন। সুতরাং তার যে কর্মকাণ্ড, আমার কোনো আইডিয়া নেই। না, আমি এই প্রশ্নটাতে আসবো। এটা তো সাধারণ মানুষ এই প্রশ্নটা এবার করবে যে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, অরূপ বিশ্বাসের তো আরও অনেক অভিযোগ আছে, সেগুলোতে আসবো। কিন্তু স্বরূপ আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে, লিগালি তিনি এখন আপনার হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ যে এই যে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টলিউড, সেটাকে তিনি একটা সিন্ডিকেট চালাতেন এবং একেবারে ত্রাস হয়ে প্রত্যেকটা মানুষের জীবন, লাইফ হেল করে দিয়েছিলেন। সেটা আজকে এসে মানুষ এক এক করে বলছেন। দুদিন আগে এই শোতে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনিও জানিয়েছেন। তো এই বিষয়টা আপনি গৃহিণী হয়ে কিচ্ছু জানতেন না? 2010 থেকে আমি কাউন্সিলর, ঠিক আছে, গভর্নমেন্ট এসছে 2011-এ। শোনো, আমি ছিলাম কর্পোরেটে, আই ওয়াজ ইন কর্পোরেট, আমার চাকরি বাকরি ছিল, তারপরে আমি পলিটিক্স জয়েন করি। আমার যদি মনে হতো যে আমি গিয়ে হঠাৎ করে টলিউডের মধ্যমণি হয়ে বসবো বা আমার অ্যাক্টিং কেরিয়ার শুরু করব বা আমি কোনো ইনফ্লুয়েন্স খাটিয়ে কিছু করব টলিউডে, দেন আমি করতেই পারতাম। কিন্তু আমি টলিউডের ধারে কাছে, মানে 1 কিলোমিটারের মধ্যেও কোথাও ছিলাম না কোনো প্রোগ্রামে। যদি লাস্ট 10 বছর 15 বছরের পিকচার তোমরা টলিউডের বিভিন্ন প্রোগ্রামে দেখো, আমাকে কিন্তু কোথাও দেখতে পাবে না। সুতরাং টলিউডের কোনো ব্যাপারে আমার কিচ্ছু জানাই নেই। আই হ্যাভ নাথিং, মানে জিরো নলেজ আমি বলতে পারি যে টলিউডের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। যা অভিযোগ তুমিও শুনছো, সেই অভিযোগ আমিও শুনছি। কিন্তু মানে আমি জানি ইংলিশে এই শব্দটা যদি আমি ব্যবহার করি তাহলে কি ভুল হবে? ইওর এস্ট্রেঞ্জড পার্টনার, হাজব্যান্ড, তার যে কর্মকাণ্ড টলিউডে এবং সেটা নিয়ে যে এত কত, সেটা নিয়ে তোমার আপনার কোনো, আমার কোনো আইডিয়া নেই, ঘুণাক্ষরও টের পাননি? একদমই আইডিয়া নেই, কারণ দেখো আমি টলিউডের ব্যাপারে ইন্টারেস্টেড নই। এখন যদি তুমি ডক্টরকে বলো গিয়ে ব্রিজ বানাতে, তো ডক্টর তো ইঞ্জিনিয়ার নয়, সে তো ডাক্তারিটাই জানে। আমি অ্যাক্টিংটা জানি না। আমি হঠাৎ করে গিয়ে এখন টলিউডে অ্যাক্টিং করতে শুরু করে দেবো বিকজ অফ আই বিলং টু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি। আমার মনে হয় না সেই সুযোগ সুবিধে বা সেই কিছু ইনফ্লুয়েন্স খাটিয়ে এগুলো করার মতো মানসিকতা আমার কোনোদিনই ছিল না। তার জন্যই বোধহয় আমি অড ম্যান আউট, যদি বলা যায় এক কথায়। কিন্তু কোনো টলিউডের কোনো অভিনেতা বা টেকনিশিয়ান বা ফিল্ম মেকার কেউ কোনোদিনও যাদের গ্রিভান্স আছে, যাদের সমস্যা হচ্ছে, আমার কাছে তারা আপনার কাছে আসেনি? না, আমার কাছে আসেনি। আমার কাছে যে রিকোয়েস্টগুলো মাঝে মাঝে আসতো সেটা হচ্ছে ওই সাম কার্ড বানিয়ে দেওয়ার ব্যাপারে। তো আমি তো এইসব ব্যাপারটা কিছু দেখতামও না, আর আমি মাথাও লাগাইনি, কারণ টলিউডের ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না। কারণ আমার অ্যাক্টিং নিয়েও কোনো মাথা ব্যথা নেই, টলিউডের আর কোনো শিল্পীদের নিয়েও কোনো মাথা ব্যথা নেই কোনোদিনও। তো আমার যেহেতু এটা সাবজেক্ট নয়, আমি ভালো বাংলা সিনেমা দেখতে ভালোবাসি, সেটা অবশ্যই ভালোবাসি। ভালো ভালো ডিরেক্টরদের মুভি, কমার্শিয়াল হোক আর যাই হোক, সেগুলো আমি দেখি, কিছু সিনেমা যেগুলো ভালো লাগে। কিন্তু সেটা সিনেমা হলে গিয়ে আমি টিকিট কেটে সিনেমা দেখি। তার মানে এই না যে আমি কোনো প্রিমিয়ামে চলে গেলাম, খুব বিশেষ যদি কেউ ডাকেন। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আপনি কোনো ফিল্মের, আপনি স্বরূপ বিশ্বাসের স্ত্রী, কোনো ফিল্মের প্রিমিয়ারে আপনাকে পারবে না, কোনো কোথাও ফটো দেখাতে পারবে না আমাকে এত বছরে। আমাকে ঋতুদি যেহেতু খুব ভালোবাসেন পার্সোনালি, ঋতুদির সঙ্গে ভালো আমার রিলেশন, কয়েকবার ঋতুদির সিনেমাতে আমাকে প্রিমিয়ামে ডেকেছেন, আমি গেছি। আর কিছু বন্ধু বান্ধব যারা আছেন, যারা টলিউডে মানে অ্যাক্টিং করেন, আমি নাম বলছি না এখন, তাদের বিব্রত করে লাভ নেই, অনেকেই অনেক সময় ডেকেছেন, কিন্তু আমি কিন্তু করেই এগুলো লাইমলাইট থেকে দূরে না আমি। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্বটা মানে এই টলিউড নিয়ে আলোচনাটা এখানে শেষ করব। শুধু একটা প্রশ্ন খুব কৌতূহল বশত আমি জিজ্ঞাসা না করে পারছি না, কারণ আমি যেহেতু দর্শকদের প্রতিনিধি এবং দর্শকদের মনেও এই প্রশ্নটা রয়েছে। সেটা হলো যে আপনি টলিউডের সাথে সম্পৃক্ত নন, টলিউড থেকে, লাইমলাইট থেকে নিজেকে দূরে সরে রেখেছেন, এটা আপনার ইন্টারেস্ট এরিয়া নয়, এটা আপনি বললেন, অ্যান্ড উই টেক ইট ফর ইট ফেস ভ্যালু থেকে। আমার প্রশ্ন হলো যে আজ যখন আপনি দেখছেন সরকার পরিবর্তন হওয়ার পর এই যে এত কিচ্ছা টলিউডের মধ্যে এবং সব অভিযোগের তীর আপনার হাজব্যান্ডের দিকে, এস্ট্রেঞ্জ হাজব্যান্ড, আমি আবার ওই শব্দটা ব্যবহার করছি,
তখন আপনার কি মনে হচ্ছে যে তার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ যে তিনি একটা সিন্ডিকেট চালাতেন, মানুষের জীবনে এত কষ্ট? শুনছো আমিও কিন্তু সেই একই, মানে না আপনার শক আমার লাগছে সঙ্গে আপনার? কিন্তু আলাদা কিছু নয়, মানে তুমি যেটা শুনছো আমিও সেটাই শুনছি নিউজে, তুমি যেটা নিউজ পেপারে দেখছো আমিও নিউজ পেপারে দেখছি, এর বিষয়ে আমি কিচ্ছু জানি না। তদন্ত যদি হয় তদন্ত হোক, যেটা সত্যি ঘটনা সেটা উঠে আসুক। আর যারা মানে আর ইউ শকড, মানে আপনি এগুলো শুনে আপনার শক বা? আমি সেই শকড হওয়ার ফেস থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি ইন্দ্র, সুতরাং আমার মনে হয় না যে আমার নতুন করে আর শকড হওয়ার কিছু এখানে আছে। আই অলসো মানে অলরেডি লেফট দ্যাট পার্ট অফ মাই লাইফ, সো আমার মনে হয় না যে এখানে কিছু শুনে নতুন করে আমি কিছু শকড হচ্ছি। বেশ, তাহলে আমি বুঝতে পেরেছি। সুতরাং আমি সেই বিষয়টাতে আর এবার আমি আসি যে আপনার দল, আপনি এখনো তৃণমূল কংগ্রেসের সদস্য, আপনি একজন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে যে একবার টালমাটাল পরিস্থিতি, সেখানে আমি শুনলাম যে যেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা হয়েছিল, কাউন্সিলরদেরকেও ডাকা হয়েছিল, আপনি সেখানে যাননি, আর আপনার যারা সহকর্মী রয়েছেন তারা একে একে ছাড়ছেন, সমালোচনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মাথার মধ্যে এখন কি চলছে, আপনি কি ভাবছেন? এখন ভাবার তো কিছু নেই, যতদিন আমি বড় চেয়ারপারসন আছি ততদিন তো আমাকে কাজ করতে হবে, কেন আমাকে কাউন্সিলর আছি কাজ করতে হবে, কেন 5 বছরের জন্য তো পাবলিক আমাকে চুজ করেছে। সুশান্ত ঘোষ রিজাইন করেছেন, দেবলীনা রিজাইন করেছেন, বলছি সেটাই বলছি যে আমাকে যখন পাবলিক রিপ্রেজেন্ট করেছেন, মানে আমাকে যখন পাবলিক চুজ করে এনেছেন, এবং আমি এখনো বড়তে যদি যাই প্রতিদিনই 2 জন 4 জন 5 জন করে তাদের বিভিন্ন সিগনেচারের দরকার হয়। যদি আমি এখন এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে দিই, এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? যতক্ষণ না নেক্সট ইলেকশন হচ্ছে ততক্ষণ তো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, তারা কোথায় সিগনেচার নিতে যাবেন? কেন কিছু স্পেসিফিক ফর্ম থাকে যেখানে বড় চেয়ারপারসনের সিগনেচার লাগে, সেইগুলোতে অন্য কেউ সিগনেচার করলে হয় না, সেখানে শুধু কাউন্সিলরের সিগনেচারে যদি হয়ে যেত তাহলে আমি এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে দিতাম। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বড় চেয়ারপারসনের সিগনেচার ছাড়া সেগুলোকে অ্যালাউ করা হয় না। তো সাধারণ যে মানুষগুলো আসছেন তাদের তো কোনো দোষ নেই, তারা কেন হ্যাকেল হবেন? আমার মনে হয় ওই জন্য আমি এখনো অবধি পজিশন আমি হোল্ড করছি, কিন্তু যতক্ষণ না আবার নেক্সট ইলেকশন আসছে, পাবলিক যদি আমাকে চুজ করেন আই উইল বি দেয়ার, আর পাবলিক না মনে করেন আমি থাকবো না, সেটা পাবলিকের ওপরে, সম্পূর্ণ জনগণ যেটার সিদ্ধান্ত নেবেন সেটাই, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলেন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা দিয়ে আমরা শুরু করলাম যে একটা আত্মসমালোচনার ফেজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে, মানে দলের মধ্যে মিটিংগুলোতে কালীঘাটে প্রতিটা মুহূর্তে কি মিটিংয়ে হচ্ছে সেটা আমরা খুব একটা সবসময় জানি না, যতটুকু আসছে। কিন্তু আমি বলছি যে যারা বাইরে মিডিয়ার সামনে পাবলিকলি বলছেন, সেটা থেকে তো আমরা স্পষ্টত বুঝতেই পারছি যে একটা আত্মসমালোচনার পালা চলছে। আমি সেই জায়গায় গিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এই কিছুক্ষণ আগেই অনুষ্ঠানটা শুরু করার আগে আপনি বলছিলেন দলের শীর্ষ নেতৃত্বের সাথে আপনি যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু যতবার আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনি বলছেন সেটা হয়নি। এটা আমার কাছে কেন অবাক লাগছে, অন্যান্য এটা আমরা যারা সাংবাদিকতা করি আমরা বিধানসভাতেও দেখেছি, অনেক এমএলএরাও আমাদেরকে এই কথাটা বলেছেন যে তারা হয়তো অনেক সময় যোগাযোগ করে উঠতেই পারছিলেন না, সেটা আমরা মেনেও যদি নিই, কিন্তু আপনি যেহেতু এমন একটা পরিবার থেকে বিলং করেন